বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সকল নেতৃবৃন্দ তথা সারা বাংলাদেশে এবং প্রবাসে সকল নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নোয়াখালী এক, সোনাইমুড়ি এবং চাটখিলের সকল নেতৃবৃন্দ কর্মী ভাইরা ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে সকল পর্যায়ের নেতাদের সাথে কথা বলার আর তাদের কথা শোনার একটা সুযোগ হয়েছে। সেজন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং যারা এই মিটিং আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্ট সন্ত্রাসী ঘটনা এমন পর্যায়ে চলে গেল। আসলে সেদিন উদ্দেশ্যটা ছিল, যেহেতু 1975 সালে 15ই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম, সেখানে সেই দিন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করা হয় ধানমন্ডি 32 নম্বর সড়কের সেই বঙ্গবন্ধু ভবনে। একই সাথে আমার মা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা, শেখ কামাল, শেখ জামাল এবং আমার ছোট 10 বছরের ভাইটা, মাত্র 10 বছর একটা, সে তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল রোজি জামালকে হত্যা করে। আমি জানি না আমার মায়ের কি অপরাধ ছিল। এমনকি আমার একমাত্র চাচা শেখ কামুন আছে, সেও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করে। একই সাথে আমার মেজফুপুর বাড়ি শেখ ফজলুল হক মনি এবং আত্মসাথে স্ত্রী আরজুমনিকে হত্যা করে। সেজপুর বাড়িতে আক্রমণ করে আব্দুর আফসান ইবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক, এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত সহ সেই পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করে। এমনকি রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকেও নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে কি ঘটেছে? হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি। এবং নভেম্বর মাসে, এই সামনে 3রা নভেম্বর রাতেই, গভীর রাতে, অর্থাৎ 3রা নভেম্বর প্রথম প্রহরে, যার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাহাজউদ্দিন আহমেদ, মনসুর আলী কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে। ইতিহাসকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, মুক্তিকামী মানুষের সকল আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দিনের পর দিন এমন ঘটনা ঘটতে থাকে যে সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিক, সেনাবাহিনী তো প্রায় 2000-এর মতো সদস্যকে নির্মমভাবে জিয়াউর রহমান হত্যা করে এবং বিমান বাহিনীর প্রায় 562 জন অফিসার সৈনিকদের হত্যা করে। মানে বাংলাদেশটা শুধু এই রক্তপাত, হানাহানি, খুন খারাপি, ভোটের নামে প্রহসন। বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, লাখো শহীদের রক্তের বিনিময়। আর এই স্বাধীনতা অর্জন করতে যে লাখো শহীদ জীবন দিয়ে যে বাংলাদেশ শত্রুমুক্ত করে দিয়ে গেছে, সেই বাংলাদেশ পড়ল যুদ্ধাপরাধী, জাতির পিতার হত্যাকারী এবং সেই শত্রুদেরই হাতে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। 15ই আগস্টের যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, তাদের কোনো বিচার করা যাবে না। অর্থাৎ আমরা বাবা মাকে হত্যার বিচার পাবো না, ভাইয়ের হত্যার বিচার পাবো না। কি অদ্ভুত ব্যাপার যে এখন আবার বাংলাদেশে আমরা সেই একই অবস্থা দেখি। আজকে যে চাটখিলে এবং সোনাইমুড়িতে আমাদের নেতা কর্মীদের দুর্দশার কথা শুনলাম, বাড়ি ঘরে হামলা করা, মা বাবা ভাই বোন, বয়স্ক বৃদ্ধ বাবা, তারাও রেহাই পায় না, তাদেরকে লাঞ্ছিত করা, ঘর বাড়ি লুটপাট চালিয়ে পুড়িয়ে দেওয়া। মানে খুব কষ্ট লাগে যখন এইসব জিনিস শুনি। আর রাজত্বটা কাদের? কি ঘোষণা দিয়েছে? জুলাই হিরো। কারা জুলাই হিরো? তারা যারা 15ই জুলাই 2024 সালে থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস করেছে, তারা হয়ে গেছে জুলাই হিরো। হাতে চাপাতি, লাঠি, সোটা, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশ, আনসার, সাংবাদিক, আইনজীবী, সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি মাজার, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা লুটপাট এবং অগ্নিসংযোগ করা, সংসদ ভবন, গণভবন, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, সবকিছুতে আগুন দেওয়া, লুটপাট করা এবং ধ্বংস করে দেওয়া। এমনকি এই যে আমাদের নেতা কর্মী আওয়ামী লীগ করে, সেই অপরাধে তাদের বাড়িঘর লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, মুরগির খামার, গরুর খামার, দোকানপাট, এমনকি চলাচলের জন্য মোটরসাইকেল থেকে শুরু করে কোনো কিছুই রেখে যায়নি। এমন ভাবে লুটপাট যে মানে ভাত খাবে তার থালাটা বা একটু পানি খাবে সে গ্লাসটাও রেখে যায়নি। এইভাবে লুটপাট এবং নির্যাতন। তার উপর
প্রশাসনে বেসরকারি সকল কর্মকর্তা যারাই চাকরি করেছে, কারণ অপরাধ আমার সঙ্গে কারো চাকরি হলো তাই তাদের সকলকে এক কলমে খোঁচায় চাকরি থেকে বের করে দেওয়া। প্রশাসন তো শেষ, সেখানে আবার দলীয় লোক বসানো, এবং বেশিরভাগই দেখা যাচ্ছে জামাত শিবির ওই জঙ্গি সন্ত্রাসী তাদের। পুলিশ প্রশাসনের একই অবস্থা। সামান্য কি তারা নাস্তা খাবে না, না নাস্তায় কি খারাপ হয়েছে এই নাকি, এটা নিয়ে নাকি গোলমাল, এই অশিলায় একেবারে ট্রেনিং প্রাপ্তদের চাকরি শেষ, তাছাড়া বাকি তো একটা একটা চাকরি থেকে বের করে দিচ্ছেই। পুলিশ প্রশাসন শেষ, সিভিল প্রশাসন শেষ, এখন সেনাবাহিনী। এবং এই বিচারটা কোথায় হচ্ছে? বিচারটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল বাংলাদেশ। এই আইনটা করা হয়েছিল 1973 সালে পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। যে আইনে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই আইনে কিভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী আমাদের সেনাবাহিনী, পুলিশ অথবা দেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, এবং যারা মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগ করে, বা আমি নিজে, আমি সহ আমাদের সকলে, সবার বিচারটা কিভাবে হবে? সব থেকে বড় কথা হলো, আজকে যারা ক্ষমতা এসেছে তারা কিভাবে এসেছে, এটা আমার প্রশ্ন। সংবিধান আমাদের শহীদের রক্তের বিনিময়ে তো এই সংবিধান আমরা অর্জন করেছি। আজকে লাঠি সোটা অস্ত্র রামদা চাপাতি চাইনিজ কুড়াল সব নিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ, এবং হাইকোর্ট উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনের জজদের উপর আক্রমণ, এবং এই অস্ত্রধারীরা যে কি, তারা নাকি ছাত্র, জুলাই হিরোরা যে এই লাঠিসোঁটা চাপাতি দিয়ে মানে প্রধান বিচারপতি থেকে শুরু করে তার সবাইকে পদ থেকে বাধ্য করায়, বাড়িঘর লুটপাট করে, এবং এই সুরে সুর মিলে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে। খুব বাহবা। বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যে আমেরিকায়, সে আবার সেই কথা নিজেই স্বীকার করলো, এবং সেই কথাই বললো যে এই আন্দোলনের কোনো ছাত্র জনতা কিছু জানতো না, এই আন্দোলনের কোনো নেতা ছিল না, এই আন্দোলনটা গড়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে। মাস্টার মাইন্ড মাহফুজ আলমের পরিচয় করিয়ে দিয়ে দেখালো যে এই মাস্টার মাইন্ড দ্বারাই নাকি সে এই আন্দোলনটা গড়ে তুলেছে। তাতে কি দাঁড়াচ্ছে? সে স্বীকার করে নিচ্ছে যে 15ই জুলাই ওই 2024 সাল থেকে যত রকম মানে আইন বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ যা কিছু হয়েছে, এগুলি তারই নির্দেশ হয়েছে। যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশ হত্যা করে পা ঝুলিয়ে রাখা, যুবলীগ নেতা হত্যা করে পা ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ নেতা হত্যা করে পা ঝুলিয়ে রাখা, পা ঝুলিয়ে রেখে মেরে মেরে দেওয়া, এবং যত রকম অগ্নি সন্ত্রাস, অবশ্যই এটা তো এখন এনসিপি পার্টি এবং এর সমন্বয়কারীরা একে একে সবাই স্বীকার করেছে। তা নিজেরাই বলেছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে তাদের বিপ্লব সফল হতো না। কেউ বলেছে সড়ক ভবন বা বিটিভি ভবনে আগুন দিয়েছে, যেহেতু সে আগুন দিয়েছে কাজে সে হিরো, তাকে হিরো হিসেবে ঘোষণা। বিআরটিসি, দুর্যোগ মন্ত্রণালয়, সেতু ভবন, এমনকি বিটিআরসি ভবন সব আগুন দিয়ে জ্বালিয়েছে। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, একের পর এক সব আগুন দিয়ে তারা হিরো বনে গেছে, তারা হলো হিরো। এখানে একটা প্রশ্ন আমার, আমাদের সংবিধানের যে 48-3 অনুচ্ছেদ, সেটা বিবেচনা না করে 93 প্রয়োগ করে যে অধ্যাদেশ একটার পর একটা জারি করে যাচ্ছে, এইভাবে একটা অধ্যাদেশ মানে জারি করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে আইন পরিবর্তন করা বা বিচার করা বা বিভিন্ন অধ্যাদেশ যে সে জারি করে যাচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে, বা সংবিধানের যে আইন করা হচ্ছে সেই আইন সংশোধনের মাধ্যমে, এটা কি তার কোনো লিগাল কোনো মানে আমি বলবো ন্যায়সঙ্গত, আইনসঙ্গত, সংবিধান সম্মত কোনো অধিকার আছে কি না? কারণ সে তো ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, সে যে পদে আছে ওই পদ কোথাও নাই, পদটা কোথায় আছে সে দেখাতে পারবে? হ্যাঁ, সে আমাদের সংবিধানের যে 7ম অনুচ্ছেদ, সেই 7ম অনুচ্ছেদের কথে বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ। আর 7ম অনুচ্ছেদের খতে আছে যে একটা নির্বাচিত প্রতিনিধির হাতে আর একটা নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করবে, অনির্বাচিত কেউ এই ক্ষমতায় বসতে পারে না। তাহলে সম্পূর্ণ সংবিধান লঙ্ঘন করে
এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে সেটা আবার আমেরিকায় যে ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে খুব গাল ভরা ভাবে বলে দিল তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই সে ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সেই চেয়ারটা দখল করতে পেরেছে। বাহ, চমৎকার বীরত্বের কাজ করেছে। এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেখানে করার সময় আর একটা কাজ করেছে, সে একটা ধোকাবাজি, ভাওতাবাজি সীমা থাকটা, সে ভাওতাবাজিও দিয়েছে কিভাবে? সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা মতামত উচ্চ আদালতে। আমার প্রশ্ন, উচ্চ আদালতটা বসলো কখন? সেই সন্ত্রাস করে তো বিচারপতি, প্রধান বিচারপতি নাই, সব বিচারপতিদেরই পদত্যাগ করলো। কোনো কোর্ট বসেছে? কোর্ট তো বসে নাই। ভার্চুয়াল বসে নাই। এই ধরনের একটা মতামত আনতে হলে সেখানে তো কোর্ট বসতে হবে, সেখানে আলাপ হবে, আলোচনা হবে, সেখানে বিতর্ক হবে। সে কিছু অর্ডারটা এসছে সেটা দেখবেন সেখানে কিন্তু ভুল তথ্য দেওয়া আছে, মানে সমগ্র জাতিকে একটা ভাওতাবাজি। তারপর দেখালো আমি পদত্যাগ পত্র সই করছে, ওটা কিন্তু একটা ভিজিটার বইয়ে সই করা, মোটা পদত্যাগ পত্র সই ওটা হয় না। আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে যদি পদত্যাগ করতে হয় সশরীরে উপস্থিত থেকে স্বহস্তে লিখিত পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির হাতে দিতে হবে, স্বহস্তে দিতে হবে। আমি তো যেতেই পারলাম না, তার আগেই তো ঘেরাও, এবং উদ্দেশ্যটা আমাদের হত্যা করা। যাই না, আল্লাহ রাব্বুল আলামিন তো বারবার বাঁচিয়ে আনেন। সেই চট্টগ্রামের গোলাগুলির থেকে শুরু করে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে যে বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছে। হয়তো বেঁচে আছি বলেই তো আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। 2007 সালে গ্রেপ্তার ছিলাম, কথা বলতে পারিনি। তো তারপর আমি ছিলাম, জোর হয়ে চলে এসেছিলাম। আর এবারে আমি বেঁচে আছি বলে আজকে আপনাদের খোঁজ খবর নিতে পারছি, কিন্তু আমি জানি যে নির্যাতনের শিকার হতে হচ্ছে আপনাদের। আজকে এই যে ভাওতাবাজি দেওয়া হলো এবং আমার নামে একখানা চিঠি ছাপানো হলো, যে চিঠির সাথে আমার কোনো সম্পর্কই নাই। ভাওতাবাজি দিয়ে ক্ষমতা দখল করে একের পর এক মামলা, প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা। এই কথা হচ্ছে মামলার রেজাল্ট কি হবে সেটা দেখার দরকার নাই, মামলার রায় তো সে দিয়ে দেবে, যে মামলা দিতে থাকে। লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, আমার একার বিরুদ্ধে তো প্রায় 400-র উপরে মামলা। আমি এতগুলি হত্যা করছি, প্রায় 450-র কাছাকাছি হবে। আমি যারা হত্যা করেছি তারা অনেক বেঁচে ফিরে এসেছে, প্রায় 14-15 জন তো আমরা দেখলাম তারা জীবন্ত ফিরে এসেছে। আর একটা পত্রিকা উঠলো 52 জনের মতো, তার পরিবার বলতে যাদের আমার ছেলে হত্যা করা হয় নাই, অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন কারণে মারা গেছে। আগুন দিয়েছে পুলিশ বাহিনী, সন্ত্রাসীরা। যশোর হোটেলে আগুন দিল, সেখানে 100 মানুষ মারা গেল। গাজী টায়ার ইন্ডাস্ট্রি, সেখানে আগুন দিয়ে সেখানেও তো প্রায় 70-80 জন মারা গেল। এইবার তাদের অগ্নিসন্ত্রাস এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী কথা বলেছে। 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেখানে আগুন দিয়েছে। সিআরআই ঠিক মিরপুর রাস্তার উপরে, সেখানে আগুন দিয়েছে। এমনকি সেই আমাদের জলের গান কি আনন্দ, সে গান গায়, তার কাছে প্রায় 7 বছরের বিভিন্ন যন্ত্রসঙ্গীত সংগ্রহ ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট সে নিজে ছিল তার ওখানে এবং গান শুনে গেছে, সেটাও পড়ে দিয়েছে। 32 নম্বর যখন পড়ায়, তারপর দেখা গেল 3টা লাশ রাস্তায় পড়ে আছে। এভাবে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে, সেখানে লাশ, কিন্তু সে লাশ তো শনাক্ত করা হয়নি। নদীতে লাশ ভেসে যাচ্ছে, সে লাশ শনাক্ত করা হয়নি। হাজার হাজার পুলিশ হত্যা করলো, তাদের লাশ শনাক্ত হয়নি। আওয়ামী লীগের না হলে থেকে 10,000 নেতা কর্মী হয় নিহত হয়েছে, তাদেরকে হত্যা করেছে, কেউ আহত হয়েছে, তাদের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। আর প্রায় 1.5 লক্ষ তো এবং কারাগারের জায়গা নাই, তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। এদের নির্যাতন, আতঙ্ক সৃষ্টি করা, মানে আতঙ্ক সৃষ্টি করে ক্ষমতাকে টিকিয়ে রাখা। তো এই যে ধোকাবাজি করে, ভাওতাবাজি করে ক্ষমতা এসে এই অবৈধ ইউনূস সরকার যে অবৈধ আইসিটি করলো, সেখানে আবার বিচার হচ্ছে এবং সাজাও দেবে। আবার আপনারা নিশ্চয়ই এতদিনে দেখেছেন যে আমার জন্য একজন লয়ার ঠিক করেছে তারা। এখানে যারা এখানে পান্না সহ অনেকে চেয়েছে, তারা কোন আইনজীবী দেয়নি, তাদের মন মতো আইনজীবী আমার পক্ষে দাঁড়িয়ে প্রথম থেকে খুব ভালো ভালো কথা।
কিন্তু তার মনের মধ্যে কি ছিল সেটা প্রচার হয়ে গেছে। জজ সাহেবের সাথে হাসাহাসি করছে, সে তো আর পাবলিক আমাকে ফাঁসি দেওয়ার কথা বলতে পারে না, তো আমার লয়ার, সেই জন্য সে মানে অন্য কথা বলেছে। অর্থাৎ এই যে ভাওতাবাজি দিয়ে যে একটা বিচার পরিচালনা করা, এবং সেখানে সাক্ষী আসলো আবু সাইদ মুগ্ধ সহ 6 জন যখন হত্যা হয়, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম, কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে ইউনুস কাজ করতে দেয় নাই। এমনকি ইউনুসের একজন উপদেষ্টা যখন বললেন যে এই হত্যাকাণ্ডটি, এটা যে বুলেট ব্যবহার করা হয়েছে 7.62 বুলেট, এই বুলেট আমাদের পুলিশ ব্যবহার করে না। তো এই বুলেট নিশ্চয়ই কোনো অবৈধ অস্ত্রধারীদের আছে এবং তাদেরকে খুঁজে বের করতে হবে, তদন্ত করতে হবে। এই কথা শুনে ইউনুস তাকে সরিয়ে দিল। এই সরিয়ে দেওয়ার মধ্য থেকে ইউনুস এটাই প্রমাণ করলো যে এই বুলেট সংগ্রহ সেই করিয়েছে এবং যাদের হাতে সে তাদের জানে, তাদেরকে দিয়েই তা করাচ্ছে। ওরা তো কোটি কোটি টাকার মালিক। 1990 সালে 6,000 টাকা বেতনে এমডি চাকরি পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোথায়? হাজার কোটি টাকার উপরেই তার ফিক্সড ডিপোজিট, এবং টাকা এখানকার টাকা ওখানে, ওখানকার টাকা ওখানে ছয় করতে সে ওস্তাদ। আমার কাছে তার সব ডকুমেন্ট আছে, আমার কাছে, যে কিভাবে সে গ্রামীণ ব্যাংকটাকে ব্যবহার করে, গ্রামীণ ব্যাংকের টাকা শুধু না, গ্রামীণ টেলিফোন, অবশ্য আমি ব্যবসাটা দিয়েছিলাম, গ্রামীণ ব্যাংকেও 400 কোটি টাকা দিয়ে আমি এটাকে শক্তিশালী করে দিয়েছিলাম কাছে, কিন্তু টাকা কখনো সেখানে রাখিনি। ব্যাংকের টাকা সে গ্রামীণ ফাউন্ডেশন বানিয়ে বা কল্যাণ ফান্ড বানিয়ে নিজের নামে রেখে দিয়েছে। তার নিচের নামে কত অজস্র মানে অ্যাকাউন্ট আছে, হিসাব কিন্তু আমার কাছে সব অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব আছে, কিন্তু আমি দিয়েছি আরো আছে। যে এই লোকটা যে কত বড় ভাওতাবাজ, ধোকাবাজ, সারা বিশ্বকে বোকা বানিয়েছে। যে ব্যাংকে একটা 6,000 টাকা বেতনে চাকরি করতো, সে সারা বিশ্ব বোঝালো যে ব্যাংকটাকে সেই মালিক, সেই তৈরি করেছে। কিন্তু কি বাংলাদেশের জনগণের জন্য কোনোদিন একটা টাকাও বিনিয়োগ করেছে না, এখানে টাকা পাচ্ছে। এবারেও সরকার আসার পরে হাজার হাজার শেয়ার মার্কেট থেকে তো প্রায় 96,000 কোটি টাকার মতো পাচার করে নিয়ে গেছে, এবং ব্যাংকগুলি একে একে সব বন্ধ। ব্যাংকের মূল মালিক বা যারা ছিল তাকে সরিয়ে দিয়ে সব সেই জামাত শিবির, ওই সন্ত্রাসী তাদেরকে বসিয়ে দিয়ে, এবং বিএনপি এরা নিয়ে সব লুটে খাচ্ছে। এলাকা খালি সমস্ত জঙ্গি, দেশের যতগুলি জঙ্গির ঘটনা ঘটেছে, সেই শাহজালালের দরগায় ব্রিটিশ হাই কমিশনের গ্রেনেড হামলা থেকে শুরু করে, তার প্রতিবাদে আমরা একটা শান্তি র্যালি করতে যে সেখানে গ্রেনেড হামলার শিকার হলাম। সেই হামলার সাথে যারা জড়িত, জিয়ার বিদ্রোহের সাথে যারা জড়িত, হলিউডের জঙ্গি সন্ত্রাসের সাথে যারা জড়িত, বিভিন্ন সময় জঙ্গির কাজ, 500 টাকায় বোমা হামলা, 500 টাকায় বোমা হামলা, গ্রেনেড হামলা যারা করেছে, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করেছিলাম, তাদের শাস্তি দিয়েছি, জেলে ছিল, সবাইকে ছেড়ে দিয়েছে। সেটা প্রমাণ করেছে কি, ছেড়ে দেওয়ার পরে এটাই প্রমাণ হয় যে এই প্রত্যেকটা ঘটনার পিছনে ইউনূসের হাত আছে, কারণ তার ক্ষমতা তো আগে থেকে 2006 সাল থেকে সে মানে বসে আছে কিভাবে ক্ষমতায় যাবে। 2007-এ কিংস পার্টি গড়ে তোলার চেষ্টা করে ফেল করছে, পার্টি গড়ে তুলতে পারে নাই। তারপরে কিছুদিন দম ধরেছিল, আবার অর্থাৎ এই যে অগ্নিসন্ত্রাস করে বিএনপি, জামাত, শিবির এবং জঙ্গিরা মিলে যে মানুষ হত্যা করেছে 2013 সালে, 14 সালে নির্বাচন ঠেকাতে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে, জজ থেকে শুরু করে সবাইকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে 2015 সালে পর্যন্ত যজ্ঞ। এরপর 24-এ যত হত্যাকাণ্ড, 15 জুলাই, সবকিছু পিছনে ডক্টর ইউনূস, তার বাহিনী এবং এই বিএনপি, জামাত, শিবির এরা জড়িত। এই অবস্থাতে জঙ্গিদের শাসন চলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিতা, ঘরে কোনো নিরাপত্তা কিছু নাই, আইনের শাসন নাই, বিচার নেই, শিক্ষকদের অপমান করে ছাত্রছাত্রীরা, মানে কোনো শৃঙ্খলা নাই। বাংলাদেশ তো তেমন ছিল না। আজকে অতিথিদের হার হয়ে গেছে, এদের হার বেড়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ একটার পর একটা, অর্ডার চলে যাচ্ছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে এখন পুলিশদের বিদায় দিয়ে, সেনাবাহিনী বিদায় দিয়ে দিচ্ছে। দেশটা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ সারা বিশ্বে শান্তির দেশ,
শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে স্থান করে নিয়েছিলাম, আজকে সব ধ্বংস করে দিয়ে একটা দেশকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু টাকার লোভ আর ক্ষমতার লোভ, লোভের আগুনে সারা দেশ জ্বলছে। এর বিরুদ্ধে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের যত নেতা কর্মী যারা আছেন সবাই এক হতে হবে এবং সকলকে রুখে দাঁড়াতে হবে। এখন আর এই দেশের মানুষকে এইভাবে আজকে কৃষকরা কষ্ট পাচ্ছে, তারা উপকরণের দামও যেমন পায় না, যত সামাজিক নিরাপত্তা কর্মী সব বাতিল। আওয়ামী লীগ করে দেখে বয়োবৃদ্ধরা তারা ভাতা পাবে না, ভাতা বন্ধ, রিসেপ্ট কার্ডের চাল পাবে না, খাবার পাবে না। আজকে না খেয়ে সেই মেলার ভারে খাবার খুঁজতে যে মরে পড়ে থাকে সেই কঙ্কাল দেহটা তাকিয়ে দেখেন। আওয়ামী লীগ সরকার আমার তো এরকম ছিল না। আমি আসার পর তো কোনোদিন দুর্ভিক্ষ হয়নি, কোনো মানুষের খাবারে কষ্ট হয়নি, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছি, নারী জাতি নিশ্চিত করেছি, শিশুর নিরাপত্তা নিশ্চিত করেছি, লেখাপড়ায় সব দিক থেকে ভালোভাবে দেশ চালছে। তাহলে আমার অপরাধটা কোথায় ছিল? এত এত উন্নতি করে দিয়ে, জীবনটা উন্নত করে দিয়ে, সকলে তো ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি, তাদের জীবন যাত্রাকে উন্নত করে দিতে কি অপরাধ ছিল আমার যে হঠাৎ সবাই লেগে গেলেন আমার বিরুদ্ধে? আমাকে বিদায় নিতে হবে। হ্যাঁ, আমি বিদায় নিয়েছি। এখন কেমন আছেন সবাই? এখন কেমন আছেন? আমি তো মা বাবা সবারই ছিলাম। আর তারপরে মেট্রিকুলার ডিজাইনে সেই সুদর্শন আমার স্বামীর বাড়িটা, সেটা পর্যন্ত লুটপাট জ্বালিয়ে দিয়েছে। গণভবন তো সমানে লুট, যারা লুট করলো তার একটি চিহ্ন দেখাচ্ছে। আর আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীর বাড়ি লুটপাট, সোনা দানা গহনা জিনিসপত্র যা সব নিয়ে গেছে। লুটের মাল নিয়ে আবার বিজয় উল্লাস করা, বা চমৎকার। ঠিক আছে, আমাদের যা নিয়ে যারা আবার হারিয়েছে ওই জিনিসের জন্য আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী যেখানে সব হারিয়েছে, সেখানে আমাদের হারানোটা কিছু না। আমাদের ছেলে মেয়েগুলির বিরুদ্ধে পর্যন্ত মামলা দিয়ে হয়রানি, আত্মীয় স্বজন বাদ দিচ্ছে না কারো। আওয়ামী লীগের নেতা তার আত্মীয় স্বজন, এমনকি তো নিজের শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি বা ছেলের শ্বশুর বাড়ি, তারাও রেহাই পাচ্ছে না। এইরকম চরম অরাজকতা কেউ দেখেনি। আইনের শাসন নাই, নাই শৃঙ্খলা নাই। এখান থেকে দেশকে রক্ষা করতে হবে, এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই যার যা আছে তাই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।